বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনন্য টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি অনন্য রাসেল। গত পর্বে আমরা সাল বৃত্তান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাল জেনেছিলাম। 10টির মতো গুরুত্বপূর্ণ সাল জেনেছি। এই পর্বে আমি আবারও হাজির হয়েছি 10টি গুরুত্বপূর্ণ সাল নিয়ে। এই 10টি সালের মধ্যে একটি বিষয় তোমরা লক্ষ্য করবে যে এই সালগুলো আমি নিয়েছি মূলত হচ্ছে ইতিহাসের প্রাচীন যুগ থেকে। তোমরা যে বোর্ড দিকে লক্ষ্য করো, দেখো আমি যে সালগুলো লিখেছি তার মধ্যে প্রথম দুটি সাল হচ্ছে খ্রিস্টপূর্বাব্দের, এজন্য খ্রিপ লেখা আছে, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে। তোমরা জানো যে যীশু খ্রিস্টের জন্ম সালকে হিসেবে নিয়ে গ্রেগরিয়ান সাল প্রবর্তন করা হয়। অর্থাৎ আমরা এখন যে সাল হিসাব করি 1920, 21, 2020, এই যে সাল হিসেব করি সেই সালের পূর্বের যুগকে বলা হয় খ্রিস্টপূর্ব এবং বর্তমান যুগটা হচ্ছে খ্রিস্টাব্দ। তাহলে এই খ্রিস্টপূর্ব 327 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ, তারপর হচ্ছে কি 321 খ্রিস্টপূর্বাব্দ, তারপর থেকে আমি এগুলো হচ্ছে সাল হিসেবে উল্লেখ করেছি। 320 সাল, 637, 750, 781, 721, 821, 995 এবং 1082। তাহলে এখন দেখো তো তোমরা স্মরণ করতে পারো কিনা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সালগুলো কি ঘটনা ঘটেছে ইতিহাসে এই সালগুলোতে, যে আমাদের এই সালগুলোকে মাথায় রাখতে হচ্ছে। এখন সালকে দুভাবে আমরা বিশ্লেষণ করি, দুই দৃষ্টিকোণ থেকে একটি সালকে বিশ্লেষণ করি। একটা হচ্ছে যে ওই সালে ঘটে যাওয়া কোনো ঘটনার আলোকে, অথবা ওই সালে ইতিহাসে এমন কোনো পরিবর্তন হয়েছে কিনা যার কারণে পরবর্তীতে সেই শাসকের ক্ষমতার বিস্তরণ হয়েছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি মূলত সালগুলোকে চয়ন করেছি। তাহলে আমরা প্রথমে জানি 327 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ। তোমরা জানো যে গ্রিক বীর আলেকজান্ডার আমাদের এই প্রাচীন ভারতবর্ষ আক্রমণ করে 327 খ্রিস্টপূর্বাব্দে। প্রায় 2 বছরে তিনি এখানে ছিলেন। এই 2 বছরে তার কিছু ভ্রমণ বৃত্তান্ত এবং এই নগরী বর্ণনা নিয়ে মেগাস্থিনিস নামে তার এক সেনাপতি ইন্ডিকা গ্রন্থ প্রকাশ করেন, এবং এই ইন্ডিকা গ্রন্থের মাধ্যমে আসলে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের সূচনা হয়। তাহলে আমরা বলতে পারি 327 খ্রিস্টাব্দে আলেকজান্ডারের ভারত জয় ও প্রকৃত ইতিহাসের সূচনা। তারপরে দেখো 321 খ্রিস্টপূর্বাব্দ। 321 খ্রিস্টপূর্বাব্দ ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ সাল, কারণ এই সময় একটি বংশের প্রাচীন ইতিহাসে শাসনের সূত্রপাত করেন, তার নাম হচ্ছে মৌর্য বংশ। মৌর্য শাসনের সূত্রপাত করেন চন্দ্রগুপ্ত মৌর্য। এখন ইতিহাসে মৌর্য শাসন গুরুত্বপূর্ণ এই কারণে যে এই মৌর্য শাসনের একজন বিখ্যাত শাসক ছিলেন যিনি অশোক নামে পরিচিত। সম্রাট অশোক, যিনি অশোকা নামে হিন্দিতে এবং বাংলায় হচ্ছে অশোক নামে পরিচিত। এই সম্রাট অশোকের রাজত্বকাল আমাদের প্রাচীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
কারণ অশোক হচ্ছেন প্রাচীন ভারতের সবচেয়ে বেশি রাজ্য জয়কারী একজন রাজা, এবং তার সময় 3টি ঘটনা আমরা ইতিহাসে উল্লেখ করতে পারি। একটা হচ্ছে কি কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ হয়, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে হাজার হাজার মানুষকে নিহত করেন এবং তাদের রক্তের পানি লাল হয়ে যায়, এবং এজন্য তার জীবনে একটি বড় পরিবর্তন আসে। এই পরিবর্তনের কারণেই তিনি পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাহলে যদি প্রশ্ন করা হয় যে সম্রাট অশোক কোন ধর্মাবলম্বী ছিলেন, সম্রাট অশোক হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। সম্রাট অশোকের রাজত্বকালের চিহ্ন আমরা বগুড়ার মহাস্থানগড়েও পাই একটি লিপি, যে আমাদের বাংলা ভাষার এবং ভারতীয়দের মধ্যে প্রাচীন লিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপিটা খোদিত করেন হচ্ছেন সম্রাট অশোকের রাজত্বকালে। তাহলে ব্রাহ্মী লিপির সন্ধান পাওয়া যায় হচ্ছে বাংলাদেশের মহাস্থানগড়ে, যা প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন নামে পরিচিত। এই ব্রাহ্মী লিপিতে সম্রাট অশোকের শাসন আদেশ লিপিবদ্ধ হয়। এজন্য ইতিহাসে সম্রাট অশোক একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। সম্রাট অশোক নালন্দা বিহারের অধ্যক্ষের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সাল হচ্ছে 320। ভারতে গুপ্ত শাসনের সূচনা করেন চন্দ্রগুপ্ত। গুপ্ত শাসনের সূচনা করেন। গুপ্ত শাসনের সূচনা করেন। তাহলে গুপ্ত শাসনের সূচনা করেন কে? চন্দ্রগুপ্ত। এখন দুজনই চন্দ্রগুপ্ত, একজন হচ্ছে মৌর্য শাসনের সূত্রপাত করেন, ওনার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত, এবং গুপ্ত শাসনের যিনি সূচনাপাত করেন তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত। এখন গুপ্ত শাসনের শ্রেষ্ঠ শাসক হচ্ছেন সমুদ্রগুপ্ত। গুপ্ত শাসনের শ্রেষ্ঠ হচ্ছেন যিনি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক। গুপ্ত শাসকদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সমুদ্রগুপ্ত, যিনি প্রাচীন ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। তাহলে যদি প্রশ্ন করা হয় গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসককে, তাহলে উত্তর হবে হচ্ছে সমুদ্রগুপ্ত। এবং যদি প্রশ্ন করা হয় যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, তাহলে উত্তর হবে হচ্ছে সমুদ্রগুপ্ত, কারণ সমুদ্রগুপ্ত হচ্ছে ভারতের নেপোলিয়ন বলা হয়। তারপরে 637 খ্রিস্টাব্দ ইতিহাসে কী ঘটনা ঘটে? ইতিহাসে 637 খ্রিস্টাব্দে হচ্ছে প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের মৃত্যু। তাহলে প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের মৃত্যু। শশাঙ্কের উপাধি ছিল গৌরধীরাজ। আধুনিককালে মনে করা হয় যে চাঁপাইনবাবগঞ্জ ছিল শশাঙ্কের রাজত্ব অংশ ছিল চাঁপাইনবাবগঞ্জ, যা গৌর অঞ্চল নামে পরিচিত ছিল। প্রাচীন ভারতের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হচ্ছে শশাঙ্ক। এই শশাঙ্কের মৃত্যু হয় হচ্ছে 637 খ্রিস্টাব্দে। শশাঙ্ক কিন্তু আরেকটি প্রশ্ন থাকে, তিনি কি ছিলেন? তিনি প্রথম জীবনে মহাসামন্ত ছিলেন। শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন হচ্ছে মহাসামন্ত। তিনি সামন্তরাজ মহাসেন গুপ্তের মহাসামন্ত ছিলেন। পরবর্তীতে তিনি বাংলার সিংহাসন আরোহণ করেন। তার ইতিহাসটা আমরা অস্পষ্ট থাকার কারণে আমরা 637 সালে
তার মৃত্যুটা ইতিহাসে লিপিবদ্ধ আছে যে 637 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে শশাঙ্কের মৃত্যু হয়, স্বাধীন গৌড় রাজ্যের ইতিহাসের সমাপ্তি ঘটে। এরপর হচ্ছে 750। তাহলে 750 ইতিহাসে আরেকটা কি গুরুত্বপূর্ণ ঘটনা, 750 দেখো 637 থেকে 750 প্রায় 100 বছর অর্থাৎ 90 বছরের কাছাকাছি। এই যে একটা বিরাট সময়, এই সময় বাংলার ইতিহাসে একটা বিশৃঙ্খলতা দেখা যায়। মানে এই সময়কে আমরা কোনো শক্তিশালী শাসক পাই না। এই যে সমাজ জীবনে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় ও শাসকদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে, দুর্বল দুর্বল সবলের কাছে পরাজিত হয়, বড় রাজা ছোট রাজ্যগুলোকে দখল করে, অনবরত যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে। এই যে সামাজিক যে অরাজকতা বিশৃঙ্খলা, এই অরাজকতা এবং বিশৃঙ্খলাকে ইতিহাসে বলা হয়েছে মাচ্ছ ন্যায়। ঐতিহাসিকগণ এর নাম দিয়েছেন হচ্ছে মাচ্ছ ন্যায়। তাহলে মাচ্ছ ন্যায়টা ঘটনাটা ঘটে 637 থেকে 750, এই সময়টা হচ্ছে কি মাচ্ছ ন্যায়। মাচ্ছ ন্যায়। তাহলে মাচ্ছ ন্যায়টা কি? মাচ্ছ ন্যায় হচ্ছে কি পুকুরে বড় বড় মাছের কারণে যেমন ছোট মাছগুলো টিকে থাকতে পারে না, জীবন ধারণ করতে পারে না, অত্যাচার অতিষ্ঠ হয়ে মারা যায়, তেমনি সমাজ জীবনে বড় রাজাদের কারণে ছোট ছোট রাজ্যগুলো, বড় রাজ্যের কারণে ছোট ছোট রাজ্যগুলো বিলুপ্ত হতে থাকে, সারাক্ষণ যুদ্ধ বিদ্রোহ লেগেই থাকে। তাই ঐতিহাসিকগণ একে নামকরণ করেছেন হচ্ছে মাচ্ছ ন্যায়। এটা একটা সংস্কৃত শব্দ। এরপরে আরেকটি গুরুত্ব মাচ্ছ ন্যায়। মাচ্ছ ন্যায়ের পরে 750 সাল। তাহলে আমরা আসলাম মাচ্ছ ন্যায়ের পরেই হচ্ছে 750 সাল, কারণ আমাদের গুরুত্বপূর্ণ এই সময়ে পাল বংশের সূচনা হয়। পাল বংশ প্রায় 400 বছর প্রাচীন ভারতে রাজত্ব করেন। এই পাল বংশের সূচনা হয়েছে 750 সালের গোপাল হচ্ছে পাল বংশের সূচনা করেন। পাল বংশের সূচনা করেন। তাহলে প্রশ্ন যদি করা হয় পাল বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে আমরা বলবো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল 781 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। ধর্মপালের সিংহাসন আরোহণ। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ বংশ হচ্ছে পাল বংশ, এবং এই পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। ধর্মপাল ধর্মপাল বৌদ্ধ, আমরা জানি যে পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, এবং ধর্মপাল বৌদ্ধ ধর্ম বিস্তারের জন্য প্রভূত কাজ করছেন। তার মধ্যে একটি হচ্ছে বিহার। বিহার হচ্ছে বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্রকে প্রাচীনকালে বিহার নাম বলতো। তেমনি ধর্মপাল বেশ কয়েকটি বিহার নির্মাণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিক্রমশিলা বিহার আর হচ্ছে সোমপুর বিহার। দুটি বিহার হচ্ছে উল্লেখযোগ্য, একটা হচ্ছে বিক্রমশিলা বিহার আর হচ্ছে সোমপুর বিহার। তাহলে ধর্মপাল দুটি বিহার নির্মাণ করেন, একটা হচ্ছে বিক্রমশিলা বিহার আর হচ্ছে সোমপুর বিহার। সোমপুর বিহার হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত, এবং তোমরা জানো যে এই বিহারটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিহার, এবং ইউনেস্কো কর্তৃক এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এরপরে 821 সাল। 821 সাল গুরুত্বপূর্ণ হচ্ছে দেবপালের সিংহাসন আরোহণ। তাহলে 821 সালে কি হয়? দেবপালের সিংহাসন আরোহণ। দেবপাল পিতার মতো
রাজ্য বিস্তার করেননি, কিন্তু রাজ্যগুলোকে তিনি ধরে রেখেছিলেন এবং তিনিও পিতার মতোই বৌদ্ধ ধর্মের বিস্তারণে চেষ্টা করেছেন। তিনি প্রাচীন ভারতের যে বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন হচ্ছেন দেবপাল। দেবপাল হচ্ছে কি স্থাপন করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এরপরে যে রাজারা, তার নাম হচ্ছে মহিপাল। মহিপালের সিংহাসন আরোহণ। মহিপাল ছিলেন দ্বিতীয় বিগ্রহপালের ছেলে। তার সিংহাসনটা গুরুত্বপূর্ণ এজন্যই, তিনি এই বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গ বরেন্দ্র অঞ্চল যা নামে খ্যাত যে অঞ্চল, সেই অঞ্চলে তিনি বেশ কয়েকটি নগরের গোড়াপত্তন করেন। যেমন তিনি হচ্ছে মুর্শিদাবাদের মহাসন্তোষে নগর স্থাপন করেন। তারপর হচ্ছে রংপুরের মহিগঞ্জ স্থাপন করেন, বগুড়ার মহিপুর নগর স্থাপন করেন, দিনাজপুরের মহিপাল দিঘি খনন করেন। এই জন্য ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ কিছু মানব কল্যাণকার, অর্থাৎ তিনি কয়েকটি নগরী স্থাপন করছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি মহিগঞ্জ এবং হচ্ছে মহিপুর। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি দেবপাল কি করছেন? কিছু পুকুর খনন করছেন, তার মধ্যে দিনাজপুরের মহিপালের দিঘি খুবই বিখ্যাত। এরপরে হচ্ছে পাল বংশের সর্বশেষ সফল রাজা রামপালের সিংহাসন হচ্ছে লাভ। রামপালের সিংহাসন লাভ। রামপাল হচ্ছে সর্বশেষ সফল পাল রাজা, কারণ আস্তে আস্তে পাল রাজাদের শাসনামলের তাদের প্রতিপত্তি ভূলণ্ঠিত হচ্ছিল। এদের মধ্যে রামপাল শেষ পর্যন্ত পাল রাজাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারেন। এখন রামপালের বিখ্যাত হয়ে আছেন তার সময় প্রাচীন ভারতের শ্রেষ্ঠ কবি সন্ধ্যাকর নন্দী রামপালের জীবনী নিয়ে একটি কাব্য রচনা করেছেন রামচরিত্র। এই রামচরিত্রের কারণে আসলে রামপাল ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। এছাড়াও তিনি দিনাজপুরের রামসাগর দিঘিও খনন করেন। তাহলে আমরা মোটামুটি প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ সালগুলো জানলাম। আশা করি তোমাদের উপকার হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।